একটা ছোট্ট গ্রামে টুম্পা নামে একটা বুড়িমা তার ছেলে বৌমার সাথে থাকতো। টুম্পা তার ছেলে রমেশকে বিয়ে দিয়ে দিয়েছিল কিছু মাস আগে। তবে টুম্পার ছেলে রমেশ জমিতে কাজ করত, আর টুম্পা প্রতিদিন মন্দিরে যেত। একদিন টুম্পা মন্দিরে যাচ্ছিল সকালে, আর তখন রাস্তায় তার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। আরে সরলা, কেমন আছিস রে? অনেক দিন পর তোর সাথে দেখা হলো রে। আমি ঠিক আছি রে টুম্পা, সত্যি অনেক দিন পর তোর সাথে আবার দেখা হলো। আমি শুনেছি তোর ছেলের নাকি বিয়ে দিয়েছিস। তা বল, তোর বাড়িতে সব কেমন চলছে? বৌমা কেমন হলো? তোকে কেমন খেয়াল রাখে বল। হ্যাঁ রে সরলা, 2 মাস আগে আমার ছেলের বিয়ে দিয়েছি, কিন্তু তুই আমার ছেলের বিয়েতে কেন আসলি না রে? আরে টুম্পা, আসার তো ইচ্ছা ছিল রে, কিন্তু ওই দিন আমার ছেলের শরীরটা যে খুব খারাপ ছিল, তাই তো আর আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাড়িতে যদি শরীর খারাপ হয় তার কি করা যাবে বল। তা টুম্পা, তোর বৌমার কথা একটু বল দেখি শুনি, তোর বৌমা কেমন না কেমন? আমার বৌমা তো 1000-এর মধ্যে একটারে। ঘরের সব কাজ আমার বৌমা একা হাতে সামলায় রে। আমার খুব যত্নে রাখে। আমার বৌমা বাড়ির একটা কাজে আমাকে হাত লাগাতে দেয় না রে। জানিস তো সরলা, বাড়িতে রান্না হলে গরম গরম ভাত তরকারি সবার প্রথমে আমাকে খেতে দেয়, তারপর তো আমার ছেলে বৌমারা খায় রে। আমার বৌমা একদম নিজের মেয়ের মতো আমাকে খেয়াল রাখে রে। আরে টুম্পা, তোর তো একদম কপাল খুলে গেছে রে, এত ভালো একটা বৌমা পেয়েছিস। আর তোর তো আর কোনো চিন্তা নেই রে, তুই তোর ছেলে বৌমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছিস। হ্যাঁ রে সরলা, এটা একদম তুই ঠিক বলেছিস। আচ্ছা শোন টুম্পা, আমি এখন তাহলে বাড়িতে যাই রে। তারপর ওখান থেকে সরলা চলে যায়। তারপর টুম্পা সে ভাবতে থাকে, এক্ষুনি আমাকে বাড়িতে যেতে হবে, না হলে বৌমা আমার ওপর খুব রেগে যাবে যে। তারপর টুম্পা বাড়িতে পৌঁছানোর পর তার বৌমা তাকে বলতে থাকে, আহা, চলে এসেছো মহারানী, সারা পাড়া ঘুরে ঘুরে এবার বাড়িতে আসার সময় হলো নাকি? বৌমা, আমার একটা ছোটবেলার বান্ধবীর সাথে রাস্তায় দেখা হয়ে গিয়েছিল, ওর সাথে একটু কথা বলছিলাম, তাই তো একটু দেরি হয়ে গেছে মা। আচ্ছা, তার মানে বাইরে গিয়ে তোমার বান্ধবীর কাছে আমার নামে চুগলি করা হচ্ছিল যে আমার বৌমা আমাকে খেতে দেয় না, আমাকে জ্বালাতন করে, আমার দিয়ে সব কাজ করায়, তাহলে আমার পিঠ পিছনে এইসব উল্টোপাল্টা কথা বলে বেড়াও সবাইকে? না না বৌমা, আমি তোমার নামে কারোর কাছে কিছু বলিনি। হ্যাঁ হ্যাঁ, জানা আছে তুমি কি বলতে পারো আর না বলতে পারো, সেসব আমার জানা আছে। এবার থেকে তোমাকে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করতে হবে আমাকে। টুম্পা তার বৌমার এমন কথা শুনে সে অনেক কষ্ট পায়। শোনো মা, রান্নাঘরে তোমার জন্য খাবার রাখা আছে, যাও গিয়ে খেয়ে নাও। তারপর টুম্পা খেতে যায়, কিন্তু রাগিনী টুম্পাকে কালকেকার বাসি খাবার খেতে দেয়। বৌমা, এটা তো কালকেকার বাসি ভাত মা, আর তুমি আমাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে দিয়েছো। আজ কি কোনো সবজি কিংবা তরকারি বানাওনি নাকি মা? হ্যাঁ মা, একটু মাছের ঝোল আর একটু সবজি করেছিলাম, কিন্তু ওটা আমি আর আপনার ছেলে মিলে খেয়ে নিয়েছি, তাই জন্য আর কোনো তরকারি বেঁচে নেই। আর এই ভাতগুলো কালকেকার রাতেকার ভাত, যদি ফেলে দিতাম তাহলে তো নষ্ট হয়ে যেত, তাই জন্য আমি ফেলিনি, তোমার জন্য রেখে দিয়েছি। আর এমনিতে তোমার ছেলে অনেক পরিশ্রম করে উপার্জন করছে, দিন রাত জমিতে পরিশ্রম করছে। আর এমনিতে আমি কোনোদিন আমার বাপের বাড়িতে থাকতে কোনোদিন বাসি ভাত খাইনি, পেটে যন্ত্রণা হবে বলে, তাই জন্য এই ভাতগুলো নষ্ট হওয়ার থেকে
তাই তোমার জন্য রেখে দিয়েছি, তুমি খেয়ে নাও। কিন্তু বৌমা, একটু তরকারি রাখতে পারতে, তাহলে ওটা দিয়েই আমি খেয়ে নিতাম। আর এমনিতে এই বাসি ভাতগুলো নষ্ট হয়ে গেছে। যদি খাওয়ার হয়তো খাও, না হলে খেতে হবে না, খালি পেটে শুয়ে পড়ো। এইসব বলে রাগিনী ওখান থেকে চলে যায়। তার বৌমার এমন কথাবার্তা শুনে টুম্পার অনেক খারাপ লাগে, আর ওই বাসি ভাতগুলো নষ্ট হয়ে গিয়েছিল বলে সে না খেয়েই উঠে যায়। তারপর কাজে থেকে টুম্পার ছেলে রমেশ আসে। মা, তুমি খাবার খেয়ে নিয়েছো? আজ তো রাগিনী খুব সুস্বাদু রান্না করেছিল। তোমার পছন্দের খাবার, মাছের ঝোল আর সবজি বানিয়েছিল। হ্যাঁ রে বাবা, সত্যি খাবার খুব সুস্বাদু ছিল রে। আর ওই খাবার খেয়ে আমার তো একদম পেট ভরে গেছে রে বাবা। সত্যি মা, রাগিনীর হাতে জাদু আছে মা। আর তোমার তো কপাল খুব ভালো, এমন একটা বৌমা পেয়েছো। হ্যাঁ রে বাবা, আমার কপাল তো খুব ভালো রে। টুম্পা তার ছেলের এইসব কথা শুনে সে মনে মনে ভাবতে থাকে, হে ভগবান, আমার ছেলে তো বৌমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। আমি ওকে বলে কোনো লাভ হবে না। আমি যদি ওকে বৌমার ব্যাপারে বলি, ও আমার একটাও কথা বিশ্বাস করবে না। আর বৌমা আমাকে তারপর অনেক কথা শোনাবে। আমাকে বলবে আমি ওদের মাঝখানে ঝগড়া লাগিয়ে দিয়েছি। কি হয়েছে মা, এত কি ভাবছো তুমি? কিছু না রে বাবা, আমার পায়ে অনেক যন্ত্রণা হচ্ছে রে। আমাকে একটু তেলটা এনে দে না রে বাবা, তাহলে আমি তেলটা পায়ে লাগিয়ে একটু মালিশ করব, তাহলে একটু আরাম পাবো রে। মা, তুমি গিয়ে নিয়ে আসো। এইটুকু কাজ কি তুমি নিজে করে নিতে পারো না নাকি? আমি তো সবে কাজে থেকে বাড়িতে ফিরলাম, অনেক ক্লান্ত। আমি এখন বিশ্রাম নিতে যাচ্ছি। এইসব বলে রমেশ ওখান থেকে চলে যায়। তার ছেলের এমন ব্যবহার দেখে টুম্পার চোখে জল চলে আসে। সে তার স্বামীর কথা ভেবে বলতে থাকে, আজ যদি তুমি আমাকে ছেড়ে না চলে যেতে, তাহলে এমন দিনটা আমার আসতো না গো। তুমি তো দেখছো উপর থেকে যে তোমার ছেলে কতটা পাল্টে গেছে। যখন চলে গেলে তাহলে আমাকে একা কেন রেখে গেলে? যদি কোনো বৌমার নামে কিছু বলি, তোমার ছেলে সহ্য করতে পারে না। জানি না কি পাপ করেছি, তার কারণে আজ এমন দিনটা দেখতে হচ্ছে। কি হলো গিন্নি, তোমাকে এমন কেন লাগছে? মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত ক্লান্ত। কি হয়েছে তোমার? কি আর বলবো, সারাদিন বাড়ির সব কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আর এখন আবার পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত তোমার খেয়াল রাখা, মায়ের খেয়াল রাখা, মা সময় সময় ওষুধ খাচ্ছে কিনা সেই দিকে লক্ষ্য রাখা, শুধু কাজ আর কাজ। আর ওদিকে মা আমার হাতে হাতে একটু সাহায্য করতেও আসে না। দূর, ভালোই লাগে না আর কিছু। আচ্ছা গিন্নি, মায়ের কথা ছাড়ো তো। আমি এক্ষুনি তোমার মাথার পাটা টিপে দিচ্ছি, দাঁড়াও। আর আমি তো আছি তোমার খেয়াল রাখার জন্য। তুমি এত চিন্তা করো না তো। আর তোমার চিন্তাতে দেখলে আমার নিজেরই চিন্তাই হয়। আর মা আজ আছে তো কাল নেই। মায়ের তো এখন বয়স হয়েছে। তুমি ওনার কথা ছাড়ো গিন্নি। তাদের সব কথাবার্তা টুম্পা পাশে ঘর থেকে শুনতে পায়। আর এই সব কথাবার্তা শুনে টুম্পার অনেক কষ্ট লাগে। বাহ খোকা, আমি যখন বলেছিলাম মালিশের তেলটা দেওয়ার কথা, তুই না দিয়ে বললি বিশ্রাম নিতে যাচ্ছিস। আর তুই এখন তোর বউয়ের কষ্ট দেখতে পাচ্ছিস, আর তোর মায়ের কষ্ট একবারও দেখতে পাচ্ছিস না। এখন তুই তোর বউয়ের মাথার পা টিপছিস। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। শোনো, আমার একটা বান্ধবীর বিয়ে, আমাকে নিমন্ত্রণ করেছে, তাই আমি সেখানে বিয়েতে যাব। আর আমার একটা দামি শাড়ি চাই, আর কিছু গহনা চাই। আর এমনিতে আমার কাছে তেমন ভালো ভালো গহনা নেই যে বিয়েতে পরে যাব। তাই আমি চাই যে আমি সবথেকে ভালো ভালো গহনা শাড়ি পরে যাব, যাতে সবাই আমার দিকে দেখে।
কিন্তু গিন্নি, আমার কাছে তো এখন এত টাকা নেই। আর তোমার কাছে তো অনেক ভালো ভালো শাড়ি আছে, তার মধ্যে থেকে একটা ভালো শাড়ি পরে যাও না। আর এমনিতে তোমার বান্ধবীর বাড়ি তো সে অনেক দূরে। ঠিক আছে, দিতে হবে না তোমাকে। আমি পুরনো শাড়ি পরে বিয়ে বাড়িতে চলে যাব। একবার ভাবো তুমি, বিয়ে বাড়িতে এত লোকজন আসবে, সবাই সুন্দরভাবে সেজে আসবে, আর সবাই তো আমাকে দেখে হাসাহাসি আর কথা শোনাবে। আর তুমি যদি আমাকে নতুন নতুন শাড়ি আর গয়না কিনে দাও, সেগুলো পরে যদি একবার যাই, তাহলে তো সবাই এটা বলবে যে দেখো, রাগিনীর স্বামী রাগিনীকে কত সুন্দর রেখেছে। কিন্তু তুমি তো জানো গিন্নি, আমার কাছে এখন এত টাকা নেই। এত টাকা আমি এখন কোথায় থেকে পাবো বলো তো? শোনো, আমি জানি এই ব্যাপারে, কিন্তু তুমি জানো না। তোমার মায়ের কাছে অনেক টাকা আছে। উনি তো কোনো দিন ওনার আলমারির চাবি আমাকে কোনো দিন দেয় না। তুমি একবার তোমার মায়ের কাছে গিয়ে টাকা চেয়ে নাও, দেখবে তোমার মা দেবে। কিন্তু আমি মাকে গিয়ে কি বলবো? গিন্নি, আমার মনে হয় না যে মায়ের কাছে কোনো টাকা পয়সা আছে। যদি বা থাকে, তাহলে মায়ের কাছে অল্প কিছু টাকা পয়সা থাকবে। শোনো, তুমি মায়ের কাছে গিয়ে বলবে যে জমিদারের টাকা শোধ করতে হবে, যে আমরা জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। আর যদি উনি টাকা না দেয়, তাহলে ওনাকে বাড়ি থেকে বার করে দেওয়া হবে। গিন্নি, মাকে তাড়িয়ে দিলে মা কোথায় থাকবে বলো তো? আমরা ছাড়া তো মায়ের যাওয়ার মতো আর কোনো জায়গাই নেই। ওইসব আমি জানি না, তুমি যাও। ঠিক আছে গিন্নি, আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি এক্ষুনি। তারপর রমেশ টুম্পার কাছে যায়। কি হয়েছে রে বাবা? তোকে এত চিন্তিত লাগছে কেন রে? কি বলবো মা আর তোমাকে? তুমি এই ব্যাপারে জানো না। যখন তুমি অসুস্থ ছিলে, তখন আমি জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। আর এখনো পর্যন্ত ওই টাকাটা আমি শোধ করতে পারিনি। আর জমিদার মশাই রোজ রোজ আমাকে ধমকি দিতে থাকে, আর আমাকে জ্বালাতন করতে থাকে। আমি কিছু বুঝতে পারছি না মা, যে আমি এখন কি করব। তোমার কাছে যদি কিছু টাকা পয়সা হয়, তাহলে আমাকে দিতে পারবে মা? না রে বাবা, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই রে। আমি যতবার কিছু কিছু করে টাকা পয়সা জমিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, ততবার তো বৌমা আমার কাছ থেকে বারবার নিয়ে নিয়েছে। তাই তো আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই রে। ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই। মা ছেলের মধ্যে এমন কথাবার্তা সব কিছু রাগিনী পাশের ঘর থেকে শুনতে পায়, আর সে এইসব কথা শুনে খুব রেগে যায়। এই বুড়ির কাছে টাকা থাকা সত্ত্বেও আমাকে দিল না। এবার এই বুড়ির কিছু একটা করতে হবে। এই বুড়ির জ্বালায় আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। এই বাড়িতে শুধু আমার অধিকার চলবে। আর এই বুড়িকে যখন দেখি, তখন আমার মাথার রক্ত টকবক করে ফুটতে থাকে। জানি না এই বুড়ি কবে মরবে। এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। একদিন ডাকিনী ঘরের মধ্যে বসে বসে সে ভাবতে থাকে, এই ঘাটের মরা বুড়িকে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো, কিন্তু কিভাবে তাড়াবো সেটাই বুঝতে পারছি না। রাগিনী এমনভাবে সে কিছুক্ষণ ভাবতে থাকে। তারপর তার মাথায় একটা উপায় আসে। এবার এই বুড়িকে আমার হাতে থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখ বুড়ি, তোর কি অবস্থা করি আমি। কিছুক্ষণ পরে রাগিনী কলার খোলা নিয়ে ঘরের সামনে রেখে দেয়। তারপর সে নিজে গিয়ে ওই কলার খোলার উপর পড়ে সে নাটক করতে থাকে। আরে ও বাবা রে, বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমার কোমরটা যে ভেঙে গেল রে। এই বুড়ি কলা খেয়ে আর এখানে কলার খোলাটা ফেলে রেখেছে। ওরে বাবা রে, আমার যে কোমরটা গেল রে বাবা। রাগিনীর চিৎকার শুনে টুম্পার রমেশ চলে আসে। রাগিনী, তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে চিৎকার কেন করছো? কি আর বলবো, যতদিন তোমার মা এই বাড়িতে থাকবে, তাহলে ততদিন আমি এই বাড়িতে বেঁচে থাকতে পারবো না। তোমার মা কলা খেয়ে কলার খোলাটা ঘরের সামনে ফেলে রেখে দিয়েছে, যার কারণে আমি পা স্লিপ করে পুরো মাটিতে পড়ে গেছি। ওরে বাবা রে, আমার কোমর যে পুরোটা ভেঙে গেছে, কি যন্ত্রণা হচ্ছে। না বৌমা, আমি কোনো কলার খোলা ঘরের সামনে রাখিনি। তুমি আমার উপর মিথ্যে অপবাদ দিচ্ছ বৌমা। চুপ করো মা তুমি। আমি সব কিছু জানি। তুমি তোমার বৌমাকে
একদম পছন্দ করো না, তাই জেনে শুনে এই কাজটা তুমিই করেছো। না রে বাবা, আমি কিছুই করিনি। এমনটা আমি কেন করব বল? কেন মা, আমি কি মিথ্যে মিথ্যে এইটা বলছি নাকি? ওরে বাবা রে, আমার কোমরের যন্ত্রণা যে খুব হচ্ছে, মনে হয় কোমরটাই ভেঙে গেছে। শোনো, তোমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। যতদিন তোমার মা এই বাড়িতে থাকবে ততদিন আমার জীবনের বিপদ আরও বেড়েই যাবে। না গিন্নি, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মা, তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। তোমার নাটক অনেক হয়েছে, তুমি আর এই বাড়ি থেকে চলে যাও এবার। রমেশ বাবা, এইসব তুই কি বলছিস রে বাবা? তুই তোর বইয়ের কথাই বিশ্বাস করলি, কিন্তু একবারও আমার কথাই বিশ্বাস করলি না রে। আমি কত কষ্ট করে তোকে ছোট থেকে মানুষ করেছি, লোকের বাড়ি বাড়ি কাজ করে আজকে তোকে বড় করেছি, আর আজ কিনা তুই আমাকে এই সব বলছিস, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস বাবা। ওসব আমি জানি না, তোমাকে আর এই বাড়িতে আমি থাকতে দেব না, চলে যাও এই বাড়ি ছেড়ে। টুম্পাকে বাড়ি থেকে তার ছেলে বৌমা মিলে তাড়িয়ে দেয়, কিন্তু বেচারি টুম্পার যাওয়ার মতো তার কোনো জায়গা ছিল না। টুম্পা এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু সে কোথাও থাকার মতো জায়গা পাচ্ছিল না। তার যে অনেক খিদে পেয়েছিল, সে খিদের জ্বালায় অনেক ছটপট করছিল, তাই সে গাছের নিচে বসে বসে কাঁদতে থাকে। এমনভাবে 2 দিন কেটে যায়, কিন্তু টুম্পা কোনো কিছু না খেতে পেরে সে খিদের জ্বালা সহ্য করতে পারেনি, তাই তার শেষ নিঃশ্বাস সে ত্যাগ করে ফেলে। এই দুনিয়াতে টুম্পাকে সাহায্য করার মতো কেউ ছিল না। এমনভাবে দেখতে দেখতে 2 বছর কেটে যায়, আর রমেশ আর রাগিনীর একটা ছেলে হয়। তারা তাদের ছেলেকে খুব ভালোবাসতো আর খুব খেয়াল রাখত। এমনভাবে আরও 25 বছর কেটে যায়। রমেশের ছেলে অনেক বড় হয়ে যায়, সে তার ছেলেকে একটা বিয়ে দিয়ে দেয়। কথায় আছে, পাপ কখনো বাপকে ছাড়ে না, যেমন কর্ম করতে হবে তাকে তেমন ফল ভোগ করতে হবে। রাগিনী 27 বছর আগে তার শাশুড়ির সাথে যেমন ব্যবহার করেছিল, ঠিক তার ছেলে বৌমার কাছ থেকে তারা তেমন ব্যবহার পেয়েছে। রাগিনী এবং রমেশকে তার ছেলে বৌমা মিলে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গিন্নি, আজ আমাদের ছেলে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ওকে এত বড় করেছি, পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করলাম, আর তার অবদান আজ আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি সব কিছু বুঝতে পেরেছি গো। আমরা 27 বছর আগে আমাদের মায়ের সাথে যে ব্যবহারটা করেছি, আজ আমার ছেলে বৌমারা আমাদের সাথে সেই ব্যবহারটা করেছে। কিন্তু গিন্নি, আমি কথাটা বুঝলাম না। মা তো তোমাকে পছন্দ করতো না, তাই জন্য তো মাকে আমরা ঘরে থেকে বের করে দিয়েছিলাম। তারপর রাগিনী তার স্বামীকে তার শাশুড়ির ব্যাপারে যা যা অত্যাচার করত সব সত্যি কথা বলে দেয়। এসব তুমি কি বলছো? আমি বিনা দোষে আমার মাকে এত বড় একটা শাস্তি দিলাম। মা, তুমি আমার ক্ষমা করো মা, ক্ষমা করো। আমি অনেক বড় যে ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করো মা। হ্যাঁ গো, আমিও অনেক বড় পাপ করেছি। আমার দেবতুল্য শাশুড়ি মায়ের সাথে যা অন্যায় করেছি, তার ফল ভোগ এখন আমাদের হচ্ছে। তাই আমাদের পাপের শাস্তি তো আমাদের পেতেই হবে। 27 বছর পর রাগিনী এবং রমেশ তাদের নিজেদের ভুলটা তারা বুঝতে পারে, তাই জন্য তারা অনেক দুঃখিত।